কালকে আমি অপরাজিতা বিলটি নিয়ে কিছু বলেছিলাম। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা যেটুকু তথ্য পাই সেটুকুই বলি, তার বেশি তো করতে পারি না। আর আইনের ব্যাখ্যা আমরা কি করব, তাই জন্য আমি গতকাল ব্যাখ্যা করিও নি, সেইটা ধৃষ্টতা হতো। আজকে এই যে অপরাজিতা বিল, সেইটা আসলে কি, সেখানে কি বলা হচ্ছে এবং সেটা কি আদৌ আইনে আইন হিসেবে সেটা কি স্বীকৃতি পাবে, পেলেও এইটার বিচার পদ্ধতি কিভাবে হবে, সত্যি কি সেটা ধর্ষককে সাজা দিতে পারবে, ধর্ষণ কমাতে পারবে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট তরুণ আইনজীবী প্রণব কুমার সাহার সঙ্গে। আজকে আমি ওর সঙ্গে যে কথোপকথনটা হয়েছে অবশ্যই টেলিফোনে, সেইটা আপনাদেরকে শোনাচ্ছি। আর একটা কথা বলি, ওর সঙ্গে যখন কথা হচ্ছিল ও বেশ কিছু তথ্য দিয়েছে যেগুলো না চমকে ওঠার মতো, তাই বলবো যে পুরোটা শুনবেন, মাঝখানে বেরিয়ে যাবেন না। আরেকটা কথা, জানি না আপনাদের কেমন লাগছে আমার বক্তব্য, জানি না আমি ঠিক বিষয় নিয়ে বলতে পারছি কিনা। যদি মনে হয় হ্যাঁ আমি এগিয়ে যেতে পারি বা আমার এগিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আসুন আমরা এই তরুণ আইনজীবী প্রণব কুমার সাহা কি বলেছেন এই অপরাজিতা বিল নিয়ে, তার বিশ্লেষণটা আমরা শুনি। হ্যাঁ, প্রণব কুমার সাহা বলছেন? বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি যে আমি জানতে চাইছিলাম আপনার কাছে যে এই যে একটা নতুন ধর্ষণ বিরোধী বিল আনা হয়েছে, আমাদের ভারতবর্ষে তো একটা বিল রয়েছে, আইন রয়েছে, তা এই যে নতুন বিল আনা হয়েছে, যেটা নতুন আরেকটা আইন করা হয় বলছে, যা অনেক কঠোর এবং কঠিন, তা কি মনে হচ্ছে যে আদৌ কি এই বিলটা আইন হিসেবে সেটা স্বীকৃতি পাবে? প্রথম প্রশ্ন। ২ নম্বর হচ্ছে যে যদি সেটা স্বীকৃতি পায় তাহলে সেটা কতটা কার্যকরী হবে, একটু যদি আমাদেরকে আপনাদের ভাষায় না, আমাদের ভাষায়, আমাদের এই কমন ম্যান যারা সাধারণ মানুষ, তাদের ভাষায় যদি একটু বুঝিয়ে দেন। আইনের ভাষা তো অতটা বুঝবো না, আপনাদের জটিল ভাষা, তাহলে ভালো হয়, আমরা জানতে পারি। আমাদের এই যে বিলটি এসছে, বিলটির নাম হচ্ছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল বিল 2024। আচ্ছা, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নারী এবং শিশুদের উপর যে বিভিন্ন রকম যৌন নির্যাতন বলুন বা ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মানে ফিজিক্যাল অ্যাসাল্ট বলতে পারি রাদার আমরা, স্পেশালি হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা, এটাকে ফোকাস করে এই আইনটা আনা হয়েছে। আর এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে নাকি বিভিন্ন ওয়ার্ক প্লেস, শুধু তাই নয়, ওয়ার্ক প্লেস ছাড়াও অন্যান্য জায়গায় যদি ধরুন বিভিন্ন ক্ষেত্রে আর কি, যে নারী আর শিশুদের উপর এই ধরনের যদি কোনো অপরাধমূলক ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে যেন এটি কড়া আর কঠিন পদক্ষেপ মানে আমাদের প্রশাসন নিতে পারে। এইটা হচ্ছে এই আইনের মূল বক্তব্য। এবার আমি কি ধরনের যে শাস্তিমূলক ব্যবস্থা যদি একটু বলেন। শাস্তিমূলক ব্যাপারটা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, মানে পুরোপুরি ক্লিয়ার নয় বলতে এই ক্ষেত্রে বলতে পারছি যে বিলটি তো এখন আমাদের হাতে আসেনি, আচ্ছা, যার জন্য পার্টিকুলার সেই বিলের সমস্ত কিছু আমাদের হাতে এক্ষুনি নেই। তবে এটা নিয়ে আমাদের হাইকোর্টের বারেও আমরা বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে পুরো বিলটি নিয়ে করে, তো যাতে নাকি জিনিসটা এসে আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। কিন্তু কিন্তু আমরা তো সংবাদপত্রে বিভিন্ন দেখতে পাচ্ছি, কালকে এই নিয়েও আমি বলেছি, সংবাদপত্র ওপর নির্ভর করেই এবং বিভিন্ন বিধায়কদের কাছে তার একটা খসড়া দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি সেটা হচ্ছে বিধায়কদের না, একটা যখনই আইন পাস হয় তার নিয়ম মতোই সেই খসড়াটা বিধায়কদের কাছে দেওয়া হবে। বিধায়করা সেটাকে কোন সংশোধনী, এখানেও যেমন হয়েছে বিধায়কদের কাছে দেওয়া হয়েছে, বিধায়করা সেটা সংশোধনী করে দিয়েছেন এবং সংশোধনী করে দেওয়ার পর ফাইনালি সেটা পাস হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এই যে ফাইনাল যে বিলটি এসছে সেটা আমার হাতে এক্ষুনি নেই, সেটা দেখে বলা ঠিক হবে না। আমি আপনাকে যেটুকু বলতে পারবো সেটুকু হচ্ছে আমাদের বারের যেটুকু আলোচনা হয়েছে, বারের যেটুকু মন্তব্য এখনো পর্যন্ত, এবং আমাদের আইনজীবীদের যে আমরা আইনজীবীরা এইটাকে নিয়ে যে মন্তব্য, মানে যে জায়গায় রয়েছে আর কি, বা আমাদের যে অভিমত, সেইটা আমরা আপনাকে বলতে পারি। আচ্ছা, একটু সেটা যদি বলেন। সেইটা নিয়ে আমাদের যে অভিমত সেটা হচ্ছে
প্রথম কথা দেখুন, আমাদের যে সংস্থাটা, আমাদের সংবিধান, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 21 কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা বলছে, একটু শুনবেন, যে আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছেন, দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ women the right to life and dignity and to live free from fear, force, violence or discrimination. তার মানে দেখুন, আমাদের আইনের যে মেন যে সোর্স, মানে যে কোনো আইন হতে গেলে তার যা মেন সোর্স, সেটা কিন্তু আমাদের আর্টিকেল 21 অলরেডি বলে দিলেন, যে দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ the women the right to life and dignity and to life free from fear, force, violence and discrimination. প্রথম, এছাড়াও আমাদের আমাদের মানে আমাদের বলতে ধরুন নারী, বিশেষ করে নারীদের কথাই বলছি আর কি, নারীদের বিভিন্ন রকম অ্যাসাল্টের বিরুদ্ধে সুরক্ষার জন্য আমাদের বেশ কিছু আইন আগে থেকেই রয়েছে। সেগুলো যেমন ধরুন, একটা তো এইটা বললাম, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাই বললাম। এছাড়াও অলরেডি কিন্তু একটা আইন আগে থেকেই পাস হয়ে রয়েছে, সেটা হচ্ছে দ্য প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস অ্যাক্ট, যেটাকে আমরা পশ অ্যাক্ট বলি। আচ্ছা, এবং সেটা কিন্তু যে কোনো সংস্থাতেই যাতে নাকি এই ধরনের কোনো রকম ঘটনা না ঘটে, এবং তার জন্য প্রিকশন হিসেবে বহু আগে থেকে এটা করা হয়ে গেছে, দ্য প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস অ্যাক্ট, পশ অ্যাক্ট বলি। এবং যে কোনো সংস্থার ক্ষেত্রে এটা এখন বাধ্যতামূলক, একটা পশ কমিটি হতে হবে, পশ কমিটিতে কিছু মেম্বার্স থাকবেন। এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে মানে যিনি করেছেন, যে মানে তার তো ধরুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই পশ কমিটির মেন উদ্দেশ্যটাই হচ্ছে এই ধরনের ঘটনা নাই ঘটে আর কি। এছাড়াও আমাদের আগে যেটা ছিল, যে আপনার আগে ছিল আমাদের আইপিসি, সিআরপিসি, এখন সেটা হয়ে গেছে আপনার ভারতীয় নাগরিক সুরক্ষা, আর একটা হচ্ছে নাগরিক ন্যায় সংহিতা। তো এইগুলোকে নিয়ে যদি আমরা যন্ত্রবু আমরা বিচার করি, একটু আলোচনা করি আর কি, তাহলে দেখবো যে আমাদের এই যে এখন যে নতুন আইনটি এসছে, যেটি আমরা অপরাজিতা ওয়েস্ট বেঙ্গল উমেন অ্যান্ড চাইল্ড বিল বলে বলছি, যেটা মানে অ্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে একটা এর, এটাকে কিন্তু আমরা আইনি ভাষায় বলতে পারি, আলাদা করে কিছু বলতে পারি না। কেন আলাদা করে বলতে পারি না, একজন আইনজীবী হিসেবে বলতে পারি, কারণ দেখুন আপনারা হয়তো, আপনারা কেন, মানে ধরুন সামাজিক হিসেবে একটা হয়তো আরজি করের মতো একটা ঘৃণ্য, একটা খুব দুঃখর একটা ঘটনা ঘটেছে আর কি, খুবই দুঃখের ঘটনা, এটা প্রত্যেকেরই আমাদের মানে মানে সে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে আর কি। কিন্তু আজকে যদি আপনি যে কোনো ক্রিমিনাল কোর্টে, বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো ক্রিমিনাল কোর্টে যদি আপনি একটু সময় নিয়ে দাঁড়ান, এরকম কিন্তু লক্ষ লক্ষ ঘটনা রয়েছে, লক্ষ লক্ষ ঘটনা। আর এটা কি যদি আপনি আরেকটু অন্যদিকে দেখেন, ভারতের অন্যান্য বিভিন্ন রকম জায়গায়, মানে এর আপনি হিসেব পাবেন না। আমাদের স্ট্যাট অনুযায়ী, আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের ভারতবর্ষে প্রতি 16 মিনিটে একটি মেয়ের ধর্ষণ হয়, প্রতি 16 মিনিটে। সাংঘাতিক বিষয় বলছেন আপনি, তার মানে দেখুন, কখনো ভেবেই দেখিনি। তার মানে দেখুন, মানে প্রতি 16 মিনিটে একজন মেয়ের ধর্ষণ হয়, মানে চিন্তা করুন যে এখন আমি ঠিক এখন আপনার সাথে যে সময় কথা বলছি, মানে ভারতে কোথাও না কোথাও ঠিক 16 মিনিট পর একজন মেয়ের ধর্ষণ হবে, তার ঠিক 16 মিনিট পর আরেকজন মেয়ের ধর্ষণ হবে। এবং দেখুন এইটা যদি এই যে আপনি যে তথ্যটা দিচ্ছেন, হ্যাঁ, এটা কিসের উপর নির্ভর করে দিচ্ছেন, বা কোন স্ট্যাটিস্টিক্স এর উপর নির্ভর করে দিচ্ছেন? এটা একদম আমাদের এটা কিচ্ছু না। আপনি যদি একটু যদি নেটে বলুন, খবরের কাগজে বলুন, একটু যদি ঘাটাঘাটি করেন, তাহলে এটা আপনিও পাবেন। এটা সবার কাছে কমন, এটা এখন এটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ধরুন আপনার নিশ্চয়ই নির্ভয়া কাণ্ডের কথা মনে রয়েছে। তারপরে ধরুন আমরা পরবর্তীকাল আরো ঘটনা দেখতে পেরেছি আমরা, বিভিন্ন রকম ঘটনা। তো একটা কথা আমাদের, মানে এটা আমাদের আইনজীবীদের একটা অভিমত হচ্ছে যে আজ পর্যন্ত করে আমরা কোনো আইন বা বিল পাস করে সমাজটা কতটা পাল্টাতে পেরেছি, সেটা হচ্ছে একটা দিক মাত্র। আইন, দেখুন আইন ছাড়া সমাজ চলবে না। আমি নিজেই, আমি যেহেতু আইনজীবী হয়ে কথাটা বলছি, আপনাদের হয়তো শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু আইনজীবী ছাড়াও তো আমরা প্রত্যেকজন সামাজিক জীব একজন। আগে তো আমরা সামাজিক একটা মানুষ, আমাদের একটা সামাজিক পরিচয় রয়েছে, প্রত্যেকে হচ্ছে আপনার দেশের নাগরিক, এবং সেই সঙ্গে একটা এক্সট্রা আমাদের অ্যাড, সেটা হচ্ছে আমরা আইনজীবী। আমাদের আইনটাকে নিয়ে আমাদের চলতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটুকু ধারণা হয়েছে যে দেখুন একটা অ্যাক্ট বিল অবশ্যই দরকার, এবং
কিন্তু কথা হচ্ছে এই ধরনের অ্যাক্ট বিল কিন্তু রয়েছে আমাদের, মেন যেটা জিনিস। আচ্ছা, না এই এই যে ধরনের ধরুন ফাঁসি বা আমৃত্যু কারাবাস, এই ব্যাপারটা তো সেই আইনে নেই, তাই না? সেই এইটা তো আকর্ষণ করছে আমাদের বা বাহবার জায়গা তো এইটাই যে দেখো একজন ধর্ষককে ফাঁসি দিচ্ছে বা আজীবন কারাদণ্ড ভোগ করাচ্ছে। না, কিন্তু কথা হচ্ছে যে সেটা জায়গা নেই কেন? সেটা যদি আজকে ধরুন ওটা যদি সেরকম প্রমাণ হয়, আজকে ধরুন ধনঞ্জয়ের ক্ষেত্রে কি হলো, আজকে দোষী অদোষী সেটা পরের কথা, সেটা তো ধরুন এইখানে আলোচনার বিষয় না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তার তো সেই ফাঁসি হয়েছিল নাকি? হ্যাঁ, তার সঙ্গে তো ধর্ষণের সঙ্গে খুন ছিল বলে ফাঁসি হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি এটা তো এক্স্যাক্টলি বলছে এক্স্যাক্টলি। যে ধর্ষণের জন্য ফাঁসি হবে। এবার এবার কথা হচ্ছে এইখানেই হচ্ছে আমাদের বক্তব্য, এই জায়গাটাই আমাদের বক্তব্য। আপনার হয়তো মনে থাকবে আমাদের একটি আইন আছে, মানে আমাদের আগের সেকশনে ছিল আর কি, সেটা হচ্ছে 498, বধূ নির্যাতনের মামলা। হুম। এবং আপনি যদি যতটুকু ভালো করে দেখেন যে বধূ নির্যাতনের মামলায়, সেটার কি প্রপার বধূ নির্যাতনের মামলায় যেসব বধূরা নির্যাতিত হয়েছিলেন বা যেসব বধূরা এখন নির্যাতিত হন, তারা কি সেই যে সেকশনটা সেটা সুবিধা পান কি, নাকি সেটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস ইউটিলাইজ করা হয়? আমাদের বক্তব্য হচ্ছে সেখানেই যে একটা ধর্ষকের ফাঁসি হওয়াই কাম্য, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই বা দ্বিমত হতেও পারে না। কিন্তু কথা হচ্ছে সেটাকে আইনের দায়রায় ফেলে আমরা কি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো কি? আজকে যখন দেখি কোনো এই ধরনের কোনো পশ অ্যাক্টের যে ব্যাপারটা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পশ অ্যাক্টে কোনো ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠলো, কিন্তু দেখা গেল যে ছেলেটির চাকরি চলে গেল, ছেলেটির সমস্ত কিছু ব্ল্যাক লিস্টেড হয়ে গেল, তারপর দেখা গেল ছেলেটি দোষী ছিল না। এরকম আচ্ছা। রেপ কেসের মুহুর্মুহু দেখি যে একটি ছেলে তাকে 1 মাস মানে জেলে ডিটেন করানো হলো, তারপর ধরুন তার মানে হয়তো সে গভর্নমেন্ট সার্ভিসে ছিল, তার সার্ভিস চলে গেল, তার সমস্ত কিছু ব্ল্যাক লিস্টেড হয়ে গেল, তার সামাজিক পরিচয় কথা ছেড়েই দিন, তার তো বাড়িতে ওয়াইফ রয়েছে, তার কোনো বাচ্চা মেয়ে রয়েছে, তার বাড়িতে বাচ্চা ছেলে রয়েছে, তার বাবা মা রয়েছে, হয়তো সেটা বেশ কিছুদিন পরে গিয়ে দেখা গেল যে সেটি দোষী ছিল না, সেটা ফাঁসানো হয়েছিল। তো এই আচ্ছা, জায়গাটায় দাঁড়িয়ে আপনি কি করে বুঝবেন ধর্ষকের অবশ্যই ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেই যে প্রকৃত ধর্ষক কিনা এটা বোঝানোর মতো লিটমাস টেস্টের জায়গাটা আমাদের রয়েছে কি, সেইটা নিয়ে অপরাজিতা বিল কিন্তু আমরা যেটুকু দেখেছি সেইটা নিয়ে কিন্তু কিছু নেই। আর সেটা যদি না থাকে, এটা ঠিক যতটাই একটা আমাদের পক্ষে আশার আলো তৈরি করার জায়গা থাকতে পারে, ততটাই কিন্তু সামাজিক ক্ষেত্রে খুব ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, বলছেন যে অনেক সময় অনেক নির্দোষ ফাঁসির দড়িতে ঝুলে যেতে পারে। যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আচ্ছা, এর অপপ্রয়োগটা অনেক বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিশ্চয়ই নিশ্চয়ই, যেটা মানে অলরেডি আলটিমেটলি হয়েছে, এবং তার জন্য এই ধরনের আইন আনার পরও হয়েছে, অনেক ক্ষেত্রে সেটা সংশোধনেরও দরকার পড়েছে। আচ্ছা প্রণববাবু, হুম, আরেকটা প্রশ্ন আপনাকে করব। ধরুন ন্যায় সংহিতায় যে সকল ধারা রয়েছে হুম, সেগুলো কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে, এবং সেটা একটা রাজ্য সরকারের বিধানসভায় সেই কথাটা বলা হচ্ছে। এবার হুম। একটা বিল তো পাস করতে গেলে রাষ্ট্রপতির, মানে আইন করতে গেলে তো রাষ্ট্রপতির একটা অনুমোদন দরকার হয়। অবশ্যই রাজ্যপাল রাষ্ট্রপতি আপনাদের দুজনেই অনুমোদন কি দরকার হয়। রাজ্যপাল রাষ্ট্রপতি সেটা যদি দুজন আপনার রয়েছে? স্টেট অ্যাক্ট, যদি আইন একটা হ্যাঁ, সেন্ট্রাল একটা স্টেট অ্যাক্ট, হ্যাঁ। এই যে অ্যাক্টটি আসছে, যে বিলটি আসছে, এটি হচ্ছে স্টেট বিল। হুম, তার জন্য এখানে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেরই সাইন দরকার হুম। হবে। আপনার কি মনে হয় যে এইটা কি রাষ্ট্রপতির থেকে অনুমোদিত হবে, বা আপনারা তো দীর্ঘদিন ধরে আইনের সঙ্গে আছেন, যেহেতু সেখানে কিছু ধারার পরিবর্তনের কথা বলা হচ্ছে ন্যায় সংহিতার, সেই দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে সেদিক থেকে? সেদিক থেকে আমাদের যে বক্তব্য, এই যেরকম এখনো যে পরিস্থিতি, ঠিক আছে, তো কথা হচ্ছে রাষ্ট্রপতির দিক থেকে যে শেষ পর্যন্ত এটা মানে হবে কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা আইনজীবীরা বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবো না, খুব আইনত কারণেই বলে জিনিসটা। কথা হচ্ছে একটা বিল আনা হয়েছে, ঠিক আছে, একটা বিল মানে হচ্ছে একটা কিন্তু হিসেব মতো প্রস্তাবনা, আচ্ছা, অবশ্যই প্রস্তাবনা। সেই বিলটা ততক্ষণ পর্যন্ত না কার্যকরী হবে যতক্ষণ সেই বিলটিকে অ্যাক্টে কনভার্ট করানো হবে। আচ্ছা। বিলটা কিন্তু আইন নয়। হুম, আমাদের যেমন আমাদের যেটা আছে যে ভারতীয় নাগরিক সংহিতা, আমাদের ভারতীয় ন্যায় সংহিতা, এটা কিন্তু প্রথমে বিল হয়ে এসেছিল। বিল হওয়ার পর এই বছর 1 জুলাই থেকে সেটা অ্যাক্ট হয়ে এসছে। সুতরাং 1 জুলাই অ্যাক্ট হয়ে আসার আগে থেকে কিন্তু সেই বিলটির কোনো কার্যকারিতা ছিল না। ততদিন পর্যন্ত কিন্তু আগের আইন হিসেবেই ওটা কার্যকারিতা ছিল, মানে আগে যে আইপিসি সিআরপিসি।
1 জুলাই থেকে চলে এসেছে আপনার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক সেরকম এটাও সেরকম যে আজকে যদি অপরাজিতা ওয়েস্ট বেঙ্গল উইমেন্স অ্যান্ড চাইল্ড বিল যদি আপনার অ্যাক্টে কনভার্ট না হয়, সেটা কিন্তু কোনো কার্যকরিতা থাকবে না। বেশ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। মাঝে তবে মাঝে হ্যাঁ, মাঝখানে বলুন। একটা জিনিস খালি আমি আইনজীবী এবং নাগরিক হিসেবে বলি, খুব একটা আমাদের বিশেষ করে আমি এটা ব্যক্তিগত ভাবেই মনে করতে পারেন, এটাকে আমি কারো উপর বলছি না, যে আমি এটা বলছি না যে সকল আইনজীবীর কথা, বা এটা আমার নিজস্ব ব্যক্তিগত কথা জয়ন্তবাবু। সেটা হচ্ছে দেখুন, উই ওয়ান্ট জাস্টিস, তাই তো? হ্যাঁ, সত্যি দেখুন, আমরা কিন্তু জাস্টিস চাই, আমরা কিন্তু প্রতি মুহূর্তে, আজকে ধরুন আজকে এই ঘটনাটিতেও যেমন আমরা জাস্টিস চাইতে, মানে অতি ঘৃণ্য খুব দুঃখজনক ঘটনা, এর ক্ষেত্রে যেমন জাস্টিস চাই, সেরকম সমাজের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা জাস্টিস চাই আমরা, ঠিক আছে? এবং সেটা একজন মানে মানে সাধারণ মানুষ ঠিক যেরকম ভাবে কোর্টের কাছে জাস্টিস চায়, একজন আইনজীবী হিসেবে আইনজীবীরাও কিন্তু সেই আমরাও কিন্তু সেই জাস্টিসটাই চাই, ঠিক আছে? কিন্তু এখানে জয়ন্ত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কোনো আন্দোলন, এটা তো একটা আন্দোলন, যে কোনো আন্দোলনের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা পূরণ হয়ে গেলে কিন্তু সেই আন্দোলনটা স্তব্ধ হয়ে যায়। ফর এক্সাম্পল আমাদের স্বাধীনতা আন্দোলন, তো স্বাধীনতা যখন পেলাম, তো তারপরে তো স্বাধীনতা আন্দোলন রইলো না, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সঙ্গে সেটা মানে স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আন্দোলন থেমে গেল। তো কথা হচ্ছে আমাদের যে উই ওয়ান্ট জাস্টিস, এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা সমাপ্তি কিসে, এই তো আমাদের একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন এখন এসছে। কেননা এই মুহূর্তে কোন রাজনৈতিক দল ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে সমস্ত মানুষ আমরা একসাথে উঠে দাঁড়িয়েছি। এই সুযোগ আগে কখনো আমাদের কাছে আসেনি, এবং ভবিষ্যতে কতবার আসবে সেটাও কিন্তু সন্দেহ আছে, এই ধরনের কোনো জনমত তৈরি হওয়া। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে সুযোগ, যখন আমরা অনেক কিছু একসাথে এগিয়ে নিতে পারি। আর এখানেই আমাদের সব, যে এই যে আমাদের এখনকার যে উই ওয়ান্ট জাস্টিস, এটা কি একটাই খালি আপনার মানে একটা আন্দোলন হয়ে থেকে যাবে? আন্দোলনটা শেষ কিসে? ধরুন এই বিলটা পাস হয়ে গেল, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে? ধরুন কয়জন অ্যারেস্ট হলো, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে? ধরুন আরো কোনো বড় শাস্তি পেলো তারা, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে? কিন্তু দেখুন, এই আন্দোলনটা যদি বন্ধ হয়ে যায়, একটা বিল পাস হলে, কয়েকজন অ্যারেস্ট হলে, তাহলে কি ঘটনাটা বন্ধ হয়ে যাবে? সেটা তো হতে পারে না। মানুষ আপনাদের কি সমস্ত, মনে হয়? আপনারা তো মানে একজন আইনজীবী হিসেবে আপনারা তো আমাদের থেকে চিন্তা ভাবনায় অনেকটা এগিয়ে, আমাদের সাধারণ মানুষের থেকে। আপনাদের কি মনে হয় যে এই আন্দোলন কি চলতেই থাকবে? মানে কেননা জাস্টিস তো আমরা অনেক কিছুতেই পাই না। না কিন্তু কথা হচ্ছে এই জাস্টিসটা, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু এই জাস্টিসটা আমরা কিভাবে পেতে পারি, এই ডিসিশনটা কিন্তু আমাদেরও নিতে হবে, এবং আমাদের নিতে হবে। সরকার কিন্তু এই ডিসিশনটা নিতে পারবে না, মানে আমার যেটা ব্যক্তিগত ধারণা, এবং আইনজীবী হিসেবে যেটুকু বলি, সরকার হাতে কিন্তু এর কোনো সমাধান নেই। কেন সমাধান নেই বলি? সরকার কি করতে পারে? সরকার বিলটাই পাস করতে পারে, সরকার কয়েকজনকে অ্যারেস্ট করতে পারে, সরকার কয়েকজনকে ফাঁসি দিতে পারে, শাস্তি দিতে পারে। এর চেয়ে বেশি সরকার কি করতে পারে? সরকার তো চাইলেও এর চেয়ে বেশি কিছু করতে পারে না। একটা মানুষকে তো সে দুবার ফাঁসি দিতে পারেন না। কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত যে ধারণা, আমরা সব যেটা জায়গায় আমাদের পিছিয়ে যাচ্ছি, বা আমাদের যে জায়গায় বেশি বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা। আপনি যদি ভালো করে দেখেন তো আমাদের শিক্ষাটা যেটা এখন এই মুহূর্তে রয়েছে, সেটা কিন্তু ঠিক আহ কাজের মানে আপনি যদি কার্যকরী শিক্ষা বলেন, সেটা কিন্তু বলতে পারবেন না। এই শিক্ষার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ফিজিক্যাল ট্রেনিং বলুন, ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা ধরুন আপনি মনে করে দেখবেন আগে কিন্তু ব্রতচারী শিক্ষা বা অন্যগুলো দেওয়া হতো। এখনকার দিনে কিন্তু এডুকেশনে আমাদের যে 3টে এডুকেশন সিস্টেমটা মেনলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমাদের আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, এই 3টের মধ্যেই কিন্তু কোথাও নেই ফিজিক্যাল ট্রেনিং এর কোনো ব্যাপার নেই। ফিজিক্যাল ট্রেনিং এর ব্যাপার নেই মানে সে মাইন্ড ট্রেনিং এর ব্যাপার নেই, কারণ ফিজিক্স মাইন্ড মানে আর মানে এটাও দিয়েছে। তো তার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের শরীরটাকে চিনি না, আমাদের মনটাকে চিনি না। তার ফলে কি হচ্ছে, আমাদের যে শিক্ষা জায়গায় যে গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে, তার ফলে আমি হয়তো শিক্ষিত হচ্ছি, আমি হয়তো জীবনে অনেক কিছু উন্নতি করছি, আমি হয়তো অনেক বেশি রোজগার করছি, কিন্তু মানুষ হিসেবে আমার কোনো ভ্যালু থাকছে না। তো যে বিলটার কথা আমরা বলছি, যে জাস্টিসটার কথা বলছি, সেই জাস্টিসটা পেতে গেলে তো মানুষ হতে হবে, মানুষ লাগবে, কোনো আইন দিতে পারবে না। একটা মানুষ ঠিক। মানে জাস্টিস চাইবে, সেই জাস্টিসটা মানুষই দিতে পারে। এবং কথা হচ্ছে আপনি আপনার মানে মানে আপনার কেন, আমাদের আশেপাশটায় মানুষগুলো যদি আমরা ভালো হই, মানে আমি যদি ভালো হই, আমার আশেপাশে ভালো হয়, তাহলে এমনি জিনিসটা ভালো হবে। সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় জাস্টিস। আর সবচেয়ে যে আমার এইটা মনে হয় যে আমার এই মুহূর্তে স্লোগান হওয়া উচিত, যে উই ওয়ান্ট জাস্টিস থ্রু দ্য চেঞ্জ অফ এডুকেশন সিস্টেম। কারণ এই শিক্ষা ও ঠিক, ব্যবস্থাটা আপনি যদি চেঞ্জ না হয়, মানে তাহলে আরেকটা আমার মনে নতুন হয় দিকের কথা বলছেন।
হ্যাঁ, সেটা আমার মনে এইভাবে। হয় কারণ কারণ হ্যাঁ, শুধুমাত্র মানে সরকার উই ওয়ান্ট জাস্টিস, সরকার থেকে চাইছি আমরা, বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, খুব বাস্তব কথা, কিন্তু এর বাস্তব কথাটা আমাদের শিক্ষিত হিসেবে আমাদেরই চিন্তা করতে হবে এটা, যে এটার ভবিষ্যতে কি হতে পারে। আলটিমেটলি জাস্টিস বলতে একজন মানে একটা বিল পাস হবে, কয়েকজন অ্যারেস্ট হবে, কয়েকজন ফাঁসি হবে, কিন্তু এতে কি জাস্টিসটা আদৌ হলো? এখনই কিন্তু আমাদের চিন্তা করার সময়, এখনো পর্যন্ত এখনো চিন্তা করতে পারি আমরা, এখনো সেই সময় রয়েছে। এরপরে কিন্তু সেই সময়টা আবার অন্যদিকে চলে যাবে, হয়তো এর মধ্যে কোনো রাজনৈতিক রং লাগবে, এর মধ্যে আবার দ্বিমত তৈরি হবে। এখন সবাই মিলে আমরা একসাথে রয়েছি, আমরা প্রত্যেকে রয়েছি আমরা একসাথে, কিন্তু এর পরের স্টেপটা আমাদের জানতে হবে যে কিভাবে, আর কিভাবে উত্তরটা কিন্তু আমাদেরই দিতে হবে। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট দেবে না, কারণ এক একটা গভর্নমেন্ট তার নিজস্ব, তার পরিচালিত তার যে প্ল্যানিং কমিটি রয়েছে বা যা রয়েছে সেটাই। আজকে আমি যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জায়গায় থাকি, তাহলে আমাকেও কিন্তু রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে, কিন্তু যখন আমি সামাজিক মানুষ হিসেবে, তখন চিন্তাটা কিন্তু ঠিক। আমার চিন্তা আমায় করতে হবে। বড় সত্যি কথা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে প্রণববাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে আসব, তখন আবার আপনার মতামতটা অবশ্যই যেন এরকম খোলা মনে আপনার মতামত পাই। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।